আজ নতুন সরকার শপথ নিয়ে ফেলেছে। সরকার মানে এমপিদের শপথ হয়ে গেছে। এমপিদের শপথ যখন হয়ে গেছে, সরকার শপথ নিতে চলেছে। বিকেল 4টায় যখন এই শপথ অনুষ্ঠান হবে, তখন সবার দৃষ্টি সরকারে কারা থাকছেন, মন্ত্রী পরিষদে কারা থাকছেন। বিভিন্ন সূত্রে এখন পর্যন্ত 32 জনের নামের একটা তালিকা পাওয়া গেছে। এই 32 জন মন্ত্রিপরিষদে থাকছেন, এটা মোটামুটি নিশ্চিত। দুই একটা মন্ত্রণালয় চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকলেও এই 32 জন যে থাকছেন, সেখানে খাদ্য মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, এরকম কিছু মন্ত্রণালয় সেখানে না থাকলেও গুরুত্বপূর্ণ প্রায় সব মন্ত্রণালয়ের নামই রয়েছে। যদিও এই তালিকায় বিএনপির মহিলা এমপিদের কারো নাম পাওয়া যায়নি, কিন্তু শেষ পর্যন্ত শামা উবায়েদ, তার নাম থাকতে পারে। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের পরে সেখান থেকে সেলিমা রহমান সহ একাধিক জন মন্ত্রিপরিষদে আসতে পারেন বলে অনেকে ধারণা করছেন। চলুন একটু জেনে দেখি বিএনপির মন্ত্রিসভায় চমক জাগানো মন্ত্রণালয়ের জায়গায় কোন কোন নাম শোনা যাচ্ছে, বিশেষ করে আলোচিত এবং সবথেকে বেশি অ্যাক্টিভ থাকা যে মন্ত্রণালয়গুলো, সেই মন্ত্রণালয়গুলোতে কাদেরকে আমরা দেখতে পাচ্ছি, বিএনপির জোট প্রার্থী কারাই বা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। সেই আলোচনায় করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির নতুন সরকারে কারা মন্ত্রী হিসেবে আসছেন, এরই মাঝে একটা ব্যাপার মোটামুটি নিশ্চিতই হওয়া যাচ্ছে বিভিন্ন দিক থেকে, যে নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এবং সেই ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় আসছেন, এবং মন্ত্রিসভায় অন্যতম গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়, সাধারণত রাজনৈতিক দলের সেক্রেটারিকে যে মন্ত্রণালয় দেয়া হয়, সেই স্থানীয় সরকার মন্ত্রণালয়টা তাকে দেয়া হচ্ছে। এছাড়া একটা বড় জায়গা রয়েছে, সেটা হচ্ছে স্পিকার। এখানে যে লিস্টগুলো ছড়িয়ে পড়েছে, একটা লিস্ট আপনাদেরকে দেখাতে পারি, ইংরেজিতে লিস্ট করা, এই লিস্টটা ছড়িয়ে পড়েছে। এই লিস্টটা অথেন্টিক কিনা আমরা নিশ্চিত নই, সেটা দেখে নিন। এছাড়াও দৈনিক রূপালী বাংলাদেশ এই ব্যাপারে একটা আপগ্রেড দিয়েছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে মন্ত্রিপরিষদের সম্ভাব্য তালিকা। রূপালী বাংলাদেশও এই তালিকায় 2-4 জন কম তারা বলছে, কিন্তু মোটামুটি তাদের দেয়া তালিকাটা, আমি যে তালিকা বলছি, আমাদের হাতে যে তালিকাটা এসেছে সেই তালিকায় ধারণা করা হচ্ছে যে এখান থেকে 2-1টা জায়গা পরিবর্তন হয়তো শেষ বেলায় হতেও পারে। তবে এই নামগুলো যে মন্ত্রিপরিষদে থাকছে, এটা মোটামুটি মোটা দাগে 90% কনফার্ম ভেবে নিতেই পারেন। যদিও একেবারে শপথ না নেওয়া পর্যন্ত, বিকেল 4টার আগে পর্যন্ত সুপার কনফার্ম হয়ে কোনো কিছু বলাটা এটা খুবই টাফ ব্যাপার। চলুন একটু জেনে দেখি কোন কোন মন্ত্রণালয়ে কে কী থাকছেন। স্পিকার, জাতীয় সংসদের স্পিকার, সেখানে 2 জনের নাম আলোচিত হচ্ছে। 2 জনের নাম এখানে দেখা যাচ্ছে। তারা হলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সুপ্রিম কোর্টের বেশ স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এবং নিতাই রায় চৌধুরী। এই 2টা নাম শোনা যাচ্ছে। সেই ক্ষেত্রে এই 2 জনের একজন স্পিকার হতে পারেন, আরেকজন ডেপুটি স্পিকার হতে পারেন, অথবা একজন মন্ত্রিসভায় চলে আসতে পারেন আর একজন স্পিকার হতে পারেন। এই ব্যাপারটা এর আগে আমরা শুনেছিলাম যে স্পিকারের জায়গায় ডক্টর আব্দুল মঈন খানকে ভাবা হচ্ছে, কিন্তু সেটা পরিবর্তন হয়েছে। ডক্টর অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং নিতাই রায় চৌধুরীর নাম আলোচিত হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তার হাতে থাকছে, তিনি তারেক রহমান। স্থানীয় সরকার মন্ত্রণালয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী খুবই ভাইটাল একটা জায়গা, এবং গত 1.5 বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ রকমের অধঃপতন হয়েছে, সেখান থেকে তুলে আনাটা বড় দায়িত্ব হবে বিএনপি সরকারের। সেই ক্ষেত্রে 2 জন জাদ্রেল নেতাকে বিএনপি চয়েস করছে বলেই এই তথ্য নিশ্চিত করছে গণমাধ্যম। সেটা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিএনপির ডাকসাইটের নেতা এই মুহূর্তে, বিএনপির সবথেকে গুরুত্ব পাওয়ার নেতা এই মুহূর্তে, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হচ্ছে, এবং শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সিনিয়র নেতা, চট্টগ্রামের এই নেতা। তার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর ডক্টর হুমায়ুন কবির তিনি থাকছেন। হুমায়ুন কবির যে এই মন্ত্রণালয়ে থাকবেন এটা এর আগেও একাধিক ভিডিওতে আমি বলেছি, তিনি থাকছেন, কিন্তু সেটা প্রতিমন্ত্রী হিসেবে সেই তথ্যই দিচ্ছে গণমাধ্যম। অর্থ মন্ত্রণালয় ডক্টর রেজা কিবরিয়াকে নির্বাচনের আগে বিএনপি দলে ভিড়িয়েছিল এবং তিনি নির্বাচন করে জিতেছেন। রেজা কিবরিয়াই হতে যাচ্ছেন বিএনপি সরকারের অর্থমন্ত্রী, এমন তথ্যই আসছে। শিক্ষামন্ত্রী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, তাকে শিক্ষামন্ত্রী করা হচ্ছে এবং শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে সাঈদ আল নোমানকে, এমন খবর দিচ্ছে। আইন মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি ঝিনাইদহ 1 আসন থেকে 1 লাখেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন। তথ্য মন্ত্রণালয়, এখানে একটা চমক রয়েছে। তথ্য মন্ত্রণালয়, সেখানে বিএনপি চলে যাচ্ছে জোটের কাছে। এটা আমার কাছে খুব একটা অথেন্টিক মনে হচ্ছে না, কারণ তথ্য মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় জোটের কাছে ছেড়ে দেবে। যদিও আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছিলাম তথ্য মন্ত্রণালয় জাসদ নেতা হাসানুল হক ইনুর কাছে ছেড়েছিল আওয়ামী লীগ। এবার আন্দালিব রহমান পার্থর কথা বলা হচ্ছে, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেয়া হচ্ছে। সেখানে প্রতিমন্ত্রী করা হচ্ছে ডক্টর মাহাদি আমিন, যিনি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ছিলেন এবং তারেক রহমানের খুবই ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত, তাকে দেয়া হচ্ছে প্রতিমন্ত্রীর দায়িত্বে। পরিকল্পনা মন্ত্রী, এর আগেও যিনি এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন ডক্টর আব্দুল মঈন খান, তাকে পরিকল্পনা মন্ত্রী করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে আব্দুল মুক্তাদির, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে এই সূত্রটা বলছে। শিল্প মন্ত্রণালয় পাচ্ছেন বিএনপির ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু, তাকে শিল্প মন্ত্রণালয় দেওয়া হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয় দেওয়া হচ্ছে ভোলার নেতা মেজর হাফিজকে, বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ, তাকে নৌ পরিবহন মন্ত্রণালয় দেয়া হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নজরুল ইসলাম খান টেকনোক্রেট মন্ত্রী হচ্ছেন। এর আগে হুমায়ুন কবিরের কথা বলেছি, মাহাদি আমিনের কথা বলেছি, তারাও টেকনোক্রেটে মন্ত্রী হচ্ছেন। নজরুল ইসলাম খান, যারও রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন আমরা শুনেছিলাম, তাকে দেয়া হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। পানি সম্পদ মন্ত্রণালয় দেয়া হচ্ছে আসাদুল হাবিব দুলুকে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দেয়া হচ্ছে আলোচিত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে। এটা মোটামুটি কনফার্ম। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দেয়া হচ্ছে বিএনপির আরেক ডাকসাইটে নেতা আমানুল্লাহ আমানকে। আমানুল্লাহ আমান খুবই ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বিএনপির নেতা, তাকে দেয়া হচ্ছে এই দায়িত্ব। সংস্কৃতি মন্ত্রণালয়, সেটাও জোটে যাচ্ছে বিএনপি এমন আভাস পাওয়া যাচ্ছে। জোনায়েদ সাকিকে সংস্কৃতি মন্ত্রণালয় দেয়া হচ্ছে। এখানে সংস্কৃতি কর্মীরা আবারও বোধহয় রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা পূরণ তাদের হচ্ছে না, তারা হতাশই হচ্ছে। আমরা যারা সংস্কৃতি কর্মী তারা আবারও বোধহয় হতাশ হতে চলেছি, কারণ কোনো সরকারি সংস্কৃতি মন্ত্রণালয়ে সত্যিকার অর্থে সংস্কৃতি প্রেমী কিংবা সংস্কৃতি কর্মী যিনি এই মন্ত্রণালয়ে এসে সংস্কৃতি বান্ধব হয়ে উঠতে পারবেন, এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর আজীবন অনীহা আমরা দেখেছি। এই বেলাতেও জুনায়েদ সাকিকে দেয়া হচ্ছে। তবে মন্দের ভালো এটা যে একজন বাম রাজনীতিবিদকে দেয়া হচ্ছে, যার ফলে সাংস্কৃতিক অঙ্গনে সাম্প্রদায়িকতা মুক্ত হবে এবং অসাম্প্রদায়িক সাংস্কৃতিক অঙ্গন তৈরি করা হবে তার নেতৃত্বে, এটা আমরা বিশ্বাস করতে চাই। স্বাস্থ্য মন্ত্রণালয়, ওয়ান অ্যান্ড অনলি, যার কোনো বিকল্প কোনো নাম আলোচিত হয়নি, ডাক্তার AJM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের খুবই কাছের মানুষ, নিজের ডাক্তার এবং বিএনপির খুবই আস্থাভাজন নেতা, তাকে দেয়া হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেয়া হচ্ছে আলী আসগর লবি, খুলনা 5 আসনে জামাতের সেক্রেটারিকে পরাজিত করেছিলেন এবং সাবেক বিসিবি বস, তিনি বিসিবির প্রেসিডেন্ট ছিলেন। তিনি এর আগে 2001 থেকে 6-এর ক্ষমতা যখন বিএনপির হাতে ছিল সেই সময়ে তিনি বিসিবির প্রেসিডেন্ট ছিলেন। ধর্ম মন্ত্রণালয়, এর আগে কাইকোবাদের নাম শোনা গিয়েছিল, কিন্তু এবার শোনা যাচ্ছে শামীম কায়সার লিঙ্কনের নাম। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দেওয়া হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় দেওয়া হচ্ছে ইকবাল
দুলাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জের নেতা, তাকে দেয়া হচ্ছে। কৃষিমন্ত্রী করা হচ্ছে শামসুজ্জামান দুদুকে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেয়া হচ্ছে ঢাকা ৮-এর আলোচিত বিএনপির জাদ্রেল নেতা মির্জা আব্বাসকে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবারও একটা বড় খাতে, যে খাতে গত আওয়ামী লীগের আমলে সব থেকে বেশি সমালোচিত যে খাতটা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে দেয়া হচ্ছে জোটের একজনকে, তিনি নুরুল হক নূর। নুরুল হক নূরের পক্ষে একটা এত বড় মন্ত্রণালয়, এটা মূলত দুইটা মন্ত্রণালয় একসাথে চালানো, তাকে ফুল মন্ত্রী করা, এটা কতটা ওয়াইজ ডিসিশন হবে যদি করা হয় সেটা একটা প্রশ্ন। হতে পারতো সিনিয়র কাউকে দিয়ে তাকে প্রতিমন্ত্রী বানালে সেটাই বোধহয় ভালো হতো, কারণ নুরুল হক নূরের পক্ষে এত বড় দুইটা মন্ত্রণালয় চালানো, এই রিস্ক তারেক রহমান কেন নিতে যাচ্ছেন সেটা একটা প্রশ্ন থেকেই যাবে হয়তো। রেলপথের দায়িত্ব দেওয়া হচ্ছে রেলমন্ত্রী গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপির আলোচিত নেতা। জনপ্রশাসন দেওয়া হচ্ছে ডক্টর ইসমাইল জাবিউল্লাহকে। সমাজ কল্যাণ, যাকে নিয়ে আলোচনা ছিল যে মানে তথ্য মন্ত্রণালয় তাকে দেয়া হবে, কিন্তু সমাজ কল্যাণ দেওয়া হচ্ছে রুহুল কবির রিজভীকে, সেটাও টেকনোক্রেট মন্ত্রী হচ্ছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী করা হচ্ছে দীপেন দেওয়ানকে। দীপেন দেওয়ান সর্বোচ্চ ভোটের ব্যবধানে 2,29,000 ভোটের ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়েছেন এবং রেকর্ড গড়েছেন তিনি। সেই দীপেন দেওয়ানকে মন্ত্রী করা হচ্ছে। এটা খুবই স্বাভাবিক আলোচনায় ছিলেন তিনি যে তাকে করা হবে, সেটাই করা হচ্ছে। এখানে বেশ কিছু মন্ত্রণালয় নেই, যেমন খাদ্য মন্ত্রণালয়, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এই গুরুত্বপূর্ণ কিছু এখানে নেই। এই মন্ত্রণালয়গুলো পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সেই জায়গাগুলোও ফাঁকা রাখা হয়েছে। এই মন্ত্রণালয়গুলোতে এবং এই প্রতিমন্ত্রীর জায়গাগুলোতে বিএনপি তাদের নারী নেত্রীদের আনতে পারেন, যে নামগুলো এখানে নেই। শেষ পর্যন্ত নারীবিহীন কোনো মন্ত্রণালয় হতেই পারে না। এই নামের মাঝে একাধিক নারী নাম যে ঢুকবে এটা মোটামুটি নিশ্চিত করা যায়, এবং যে 32 জনের নামের তালিকা এখানে আছে, সেই 32 জনের সঙ্গে আরও 10 জন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে আলোচনা করেন যে 42 জনের মন্ত্রিসভা বিএনপি দিতে যাচ্ছে প্রথম পর্যায়ে, পরবর্তীতে হয়তো বাড়বে, কিন্তু আপাতত তারা 40 থেকে 42 জনের মন্ত্রিসভা দিতে যাচ্ছে। এখানে 32 জনের নামের কথা বললাম, এই নামে আরও 10 জন যদি বাড়ে তাহলে সেখানে নিশ্চয়ই 2-4 জন নারী মন্ত্রী আমরা, মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রী আমরা হয়তো দেখতে পাবো। তবে এখানে একজনও আমরা দেখিনি উপমন্ত্রীর জায়গা, সেই জায়গাগুলো তৈরি হতে পারে, নতুন মানে ইয়াং মুখ আসতে পারে। আরও কিছু নাম, বিএনপির আলোচিত নাম এর মাঝে আসেনি, সেই নামগুলো অন্তর্ভুক্ত হতে পারে বলে অনেকেই মনে করছেন। দর্শক, আপনি কি মনে করছেন? এই যে নামের তালিকা, সেই নামের তালিকায় আমার মনে হয় যে সবথেকে বড় ফোকাসের জায়গা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন, এটা একটা ভালো চয়েস বোধহয়, কারণ সালাউদ্দিন আহমেদকে রাজনীতিতে বেশ পারঙ্গমই মনে হয়েছে গত 1.5 বছরে। এর আগে সালাউদ্দিন আহমেদকে তো আর অত বড় বিএনপির অত বড় নেতা কখনোই মনে হয়নি, কিন্তু এই 1.5 বছরে মনে হয়েছে তার পক্ষে অনেক কিছুই করা সম্ভব। তার প্রতি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দায়িত্বটা দিয়ে আস্থা রাখা হয় এবং তিনি যদি আস্থার প্রতিদান দিতে পারেন, এই মুহূর্তে যেটা সব থেকে বেশি দরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আরেকটা জায়গা সেটা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়, যে ভারতসহ বিভিন্ন সম্পর্ক যে নষ্ট করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, সেই নষ্ট করা সম্পর্ককে জোড়া লাগানোর জন্য আমির খসরু মাহমুদ চৌধুরী এটাও একটা ভালো চয়েস। কারণ আমরা জানি আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ভারতের রাজনীতির একটা ভালো সম্পর্ক আছে। সেই ক্ষেত্রে তিনি হয়তো ভারতের সঙ্গে যে পররাষ্ট্রনীতি, সেখানে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারবেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।